Studio Ghibli. Studio Ghibli. Studio Ghibli. স্টুডিও গিবলি আসলে কি? বাই দ্য ওয়ে, এটা কি স্টুডিও জিবলি নাকি স্টুডিও গিবলি? ছবির একটি ইফেক্ট নাকি ড্রয়িংয়ের একটি ধরন? এক ধরনের পেইন্টিং নাকি এক প্রকারের অ্যানিমেশন? বাচ্চাদের কার্টুন নাকি অ্যাবসলিউট সিনেমা? আজকের ভিডিওতে জানতে পারবেন স্টুডিও জিবলি এর যাবতীয় ইতিহাস। আমি সাকিব হোসেন ও আপনারা দেখছেন সাকিব অন স্ক্রিন। Lights, camera, action! 1941 সালে টোকিওর মিয়াজাকি পরিবারে জন্মগ্রহণ করেন হায়াও মিয়াজাকি। ছোটবেলা থেকেই তার আঁকার হাত ছিল অসাধারণ। 1958 সালে মুক্তি পাওয়া দ্য টেল অফ দ্য হোয়াইট সার্পেন্ট দেখে তিনি সিদ্ধান্ত নেন অ্যানিমেটর হবেন, যার পরিপ্রেক্ষিতে 1963 সালে তো এই অ্যানিমেশনে যোগ দেন। সেখানে তার সাথে পরিচয় হয় ইসাও তাকাহাতার। দুজনে বন্ধু হয়ে ওঠেন ও অনেক কালজয়ী কাজ একত্রে করেন, যার মধ্যে 1968 সালে মুক্তি পাওয়া হোরাস প্রিন্স অফ দ্য সান উল্লেখযোগ্য। ফিল্মটি ডিরেক্টর ছিলেন ইসাও তাকাহাতা ও অ্যানিমেট করেছিলেন হায়াও মিয়াজাকি। 1979 সালে হায়াও মিয়াজাকি তার প্রথম চলচ্চিত্র নিয়ে আসেন, যার নাম ছিল লুপিন 3। তারপর তোকুমা শোতেন, যেটা কিনা জাপানের অন্যতম বড় পাবলিশিং কোম্পানি, তাদের মান্থলি মাঙ্গা ম্যাগাজিন অ্যানিমেজের জন্য হায়াও মিয়াজাকিকে হায়ার করেন। বাই দ্য ওয়ে, মাঙ্গা ইজ বেসিক্যালি দ্য কমিক বুক অফ জাপান। তারপর 1982 সালে হায়াও মিয়াজাকি নিয়ে আসেন নসিকা অফ দ্য ভ্যালি অফ দ্য উইন্ড। মাঙ্গাটি এত বেশি জনপ্রিয় হয় যে তোকুমা শোতেন পরবর্তীতে সেম টাইটেলে একটি ফিল্ম নিয়ে আসে 1984 সালে। ফিল্মটি তৈরি করা হয় টপক্রাফট অ্যানিমেশন স্টুডিও থেকে এবং ফিল্মটি যথেষ্ট পজিটিভ রিভিউ পায়। কিন্তু টপক্রাফট ইতোমধ্যে ব্যাংকরাপ্ট ছিল। তখন তোকুমা শোতেনের ওনার হায়াও মিয়াজাকি, ইসাও তাকাহাতা, যিনি কিনা নসিকা অফ দ্য ভ্যালি অফ দ্য উইন্ড ফিল্মটির প্রডিউসারও ছিলেন বটে, ও তাদের নিজস্ব মাঙ্গা ম্যাগাজিন অ্যানিমেজের এডিটর তোশিও সুজুকিকে ইন্সপায়ার করেন টপক্রাফটের 50% অ্যাসেট কিনে নেয়ার জন্য। অ্যান্ড দ্য রেস্ট ইজ হিস্ট্রি। 1985 সালের 15 জুন প্রতিষ্ঠিত হয় স্টুডিও জিবলি। স্টুডিও জিবলি প্রতিষ্ঠিত হয় 1985 সালের 15 জুন। ফাউন্ডিং মেম্বার ছিলেন হায়াও মিয়াজাকি, ইসাও তাকাহাতা, তোশিও সুজুকি ও তোকুমা শোতেনের ওনার ইয়াসুয়োশি তোকুমা। তাদের হেডকোয়ার্টার্স জাপানের রাজধানী টোকিওয়ের কোগানেইয়ে। মোট এমপ্লয়ি 190 জন। নেট ইনকাম অ্যাপ্রক্সিমেটলি $23.3 মিলিয়ন ইন অ্যাভারেজ ও টোটাল অ্যাসেট প্রায় $210.8 মিলিয়ন। তাদের পূর্বসূরি ছিল টপক্রাফট ও তাদের প্যারেন্ট কোম্পানি ছিল তোকুমা শোতেন 1985 সাল থেকে 2005 সাল পর্যন্ত। তারপরে স্টুডিও জিবলি একটি ইন্ডিপেন্ডেন্ট কোম্পানি হলেও 2023 সালে তাদের 42.3% শেয়ার কিনে তাদের প্যারেন্ট কোম্পানি হয় নিপ্পন টেলিভিশন নেটওয়ার্ক কর্পোরেশন। তাদের একটি সাবসিডিয়ারি কোম্পানি আছে যার নাম স্টুডিও কাজিনো, যেটা কিনা মূলত স্টুডিও জিবলি এর সকল লাইভ অ্যাকশন ফিল্মগুলো হ্যান্ডেল করে। স্টুডিও জিবলি এখন পর্যন্ত মোট 24টি ফিচার ফিল্ম বানিয়েছে। স্টুডিও জিবলি 2003 সালে ও 2024 সালে যথাক্রমে স্পিরিটেড অ্যাওয়ে ও দ্য বয় অ্যান্ড দ্য হেরনের জন্য অস্কার পায়। তার পাশাপাশি 2014 সালে হায়াও মিয়াজাকিকে অনারারি অস্কার প্রদান করা হয়। হায়াও মিয়াজাকিকে 2005 সালে ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল থেকে অনারারি গোল্ডেন লায়ন পুরস্কারটিও দেওয়া হয় ও তার ফিল্ম স্পিরিটেড অ্যাওয়ে 2002 সালে বার্লিন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে গোল্ডেন বেয়ার পুরস্কারটি জিতে নেয়। দ্য বয় অ্যান্ড দ্য হেরনের জন্য স্টুডিও জিবলি পায় গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস ও ব্যাফটা অ্যাওয়ার্ডস ও সবশেষে 2024 সালে কানস ফিল্ম ফেস্টিভ্যাল স্টুডিও জিবলিকে অনারারি পালমে ডিওর অ্যাওয়ার্ড দিয়ে ভূষিত করে। জিবলির নামকরণের পেছনের গল্পটা কিন্তু বেশ মজার। 1941 সালে হায়াও মিয়াজাকির জন্ম, এটা তো আগেও বলেছি, কিন্তু একটু ভেবে দেখুন 1941 সাল অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে। এমন একটি সময়ে হায়াও মিয়াজাকির চাচার একটি কোম্পানি ছিল, নাম ছিল মিয়াজাকি এয়ারপ্লেনস। এমনকি কোম্পানিটির ডিরেক্টর হিসেবে কাজ করতেন হায়াও মিয়াজাকির বাবা। অর্থাৎ হায়াও মিয়াজাকির বেড়ে হয়ে ওঠাই কিন্তু এসব বিমানের পার্টস, রাডার এসবের মধ্যেই, যার একটি স্পষ্ট ছাপ আপনি দেখতে পাবেন তার প্রত্যেকটি সিনেমায়। এমনকি একজন স্টোরি টেলার হিসেবেও হায়াও মিয়াজাকির ইন্সপিরেশন একজন ফ্রেঞ্চ পাইলট ও রাইটার সেন্ট এক্সুপেরি। তারপর যখন তাদের স্টুডিওর নামকরণের বিষয়টি আসে, সেখানে মূলত মিয়াজাকির এই প্লেন অবসেশনটি কাজ করে। তিনি একটি ইটালিয়ান স্কাউটিং বিমান ক্যাপ্রনি CA-309 এর ডাক নাম ঘিবলি বেছে নেন। যদিও এটি একটি ইটালিয়ান ওয়ার্ড, বাট
শব্দটির মূল উৎস লিবিয়ান অ্যারাবিক ওয়ার্ড কিবলি, যার অর্থ দাঁড়ায় মরুভূমির উত্তপ্ত বাতাস। শুধুমাত্র এয়ারপ্লেন অবসেশন থেকে একটি র্যান্ডম নাম যে মিয়াজাকি বেছে নিয়েছিলেন তা কিন্তু নয়, বরঞ্চ তিনি বোঝাতে চেয়েছিলেন যে অ্যানিমেশন জগতে তাদের অ্যানিমেশন স্টুডিও একটি বিপ্লবের বাতাস বয়ে নিয়ে আসতে চলেছে। অ্যান্ড আই হ্যাভ টু অ্যাগ্রি, দে ওয়ার রাইট, দে ডিড ইট। এখন আসি, এটা কি স্টুডিও জিবলি না স্টুডিও গিবলি? যদিও এটি ইতালীয় ভাষায় বা ইংরেজি ভাষাতে উচ্চারণ করা হয় ঘিবলি, কিন্তু শব্দটি যখন জাপানিজ ভাষায় লেখা হয় তখন সেটির উচ্চারণ হয়ে দাঁড়ায় জিবুরি। এমনকি হায়াও মিয়াজাকিও এটিকে জিবলি ডাকতে পছন্দ করেন। সো নাও ইউ নো ইটস স্টুডিও জিবলি। আর এইরকমই আরও মজার মজার তথ্য জানতে মেক শিওর ইউ সাবস্ক্রাইব সাকিব অন স্ক্রিন। 1988 সালে স্টুডিও জিবলি একই সাথে দুটি সিনেমা রিলিজ করে। একটির নাম ছিল মাই নেইবার তোতোরো ও অন্যটি ছিল গ্রেভ অফ ফায়ারফ্লাইজ। একটি ছিল বেশ হাসি খুশি গল্প এবং অন্যটি ছিল যুদ্ধের মর্মান্তিক গল্প। এটি যে একই সাথে স্টুডিও জিবলির কাজের মধ্যে কন্ট্রাস্ট প্রকাশ করে তাই নয়, বরঞ্চ তাদের ক্যাপাবিলিটি ও ক্রিয়েটিভিটি দুটি খুব ভালোভাবে প্রমাণ করে দেয়। মাই নেইবার তোতোরো সিনেমাটির তোতোরো চরিত্রটি এত বেশি জনপ্রিয় হয়ে ওঠে যে সেটি পরবর্তীতে স্টুডিও জিবলির ম্যাসকট ও অফিসিয়াল লোগোয়ে পরিণত হয়। গ্রেভ অফ ফায়ারফ্লাই স্টুডিও জিবলির ওয়ান অফ দ্য বেস্ট ফিল্মসের একটি। এই সিনেমাটি কিন্তু তাদের সবচেয়ে প্রমিনেন্ট ডিরেক্টর হায়াও মিয়াজাকির কাজ নয়, বরঞ্চ সিনেমাটি ডিরেকশন দিয়েছিলেন ইসাও তাকাহাতা। মজার কথা যে ইসাও তাকাহাতের পুরো ক্যারিয়ার কিন্তু অ্যানিমেশন নিয়ে, মাঙ্গা নিয়েই, কিন্তু তিনি না নিজে ছবি আঁকতে পারেন না অ্যানিমেট করতে পারেন, কিন্তু তার ছিল অসাধারণ গল্প বলার দক্ষতা। অনেকেই মনে করতে পারেন যে স্টুডিও জিবলির সবচেয়ে বড় কম্পিটিটর নিশ্চয় ওয়াল্ট ডিজনি। টু বি অনেস্ট, এটা হয়তোবা কিছু অংশে সত্য, কিন্তু 1996 সাল থেকে 2011 সাল পর্যন্ত তাদের মধ্যে একটি চুক্তি বিদ্যমান ছিল। সেই চুক্তি অনুসারে ওয়াল্ট ডিজনি মূলত স্টুডিও জিবলির প্রত্যেকটি সিনেমা ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করত এবং ডিস্ট্রিবিউট করত। এর জন্য তারা তাদের সিনেমাগুলো ডাবিং করত, সাবটাইটেল করত, এমনকি সিনেমার প্রোডাকশনে পর্যন্ত 10% বাজেট ওয়াল্ট ডিজনি প্রোভাইড করত। 1984 সালে হায়াও মিয়াজাকির মুক্তি পাওয়া সিনেমা নসিকা অফ দ্য ভ্যালি অফ দ্য উইন্ডের কথা নিশ্চয় মনে আছে। সিনেমাটি তখন নর্থ আমেরিকাতে রিলিজের আগে কাট করা হয়, যার ফলে সিনেমাটি তার মূল প্রাণ যেন হারিয়ে ফেলে। এই বিষয়টি থেকে হায়াও মিয়াজাকি অনেক কষ্ট পেয়েছিলেন এবং একটি শিক্ষাও নিয়েছিলেন। পরবর্তীতে যখন 1997 সালে তার সিনেমা প্রিন্সেস মনোনোকে আবার নর্থ আমেরিকাতে রিলিজের কথা ওঠে, তখন সে কাজটি পায় মিরাম্যাক্স। মিরাম্যাক্সের তৎকালীন প্রডিউসার হার্ভে উইনস্টেন 135 মিনিটে সেই সিনেমাটিকে কেটে 90 মিনিটে করতে চেয়েছিলেন। এই কথা শুনে সেই মিটিং থেকে তাৎক্ষণিক বেরিয়ে আসেন হায়াও মিয়াজাকি। কিছুদিন পরেই স্টুডিও জিবলি থেকে উইনস্টেনের কাছে একটি গিফট পাঠানো হয়। সেটি মূলত ছিল একটি কাতানা, অর্থাৎ জাপানি তলোয়ার, এবং সাথে ছিল একটি ছোট্ট চিরকুট যাতে লেখা ছিল নো কাটস। অ্যান্ড টু বি অনেস্ট, ইট পেইড দেম অফ। ফিল্মটি পরবর্তীতে কোনো কাট করা ছাড়াই আমেরিকাতে রিলিজ দেওয়া হয়। অনেকে ভাবতে পারেন এই কাজটি ছিল হায়াও মিয়াজাকির, কিন্তু না, এই কাজটি মূলত করেছিলেন স্টুডিও জিবলির কো ফাউন্ডার ও প্রডিউসার তোশিও সুজুকি। 1997 সালে মুক্তি পাওয়া সেই প্রিন্সেস মনোনোকে সিনেমাটিতে মোট 1,44,000 অ্যানিমেশন সেল বা ইন্ডিভিজুয়াল ড্রয়িং ছিল, যার প্রত্যেকটি হায়াও মিয়াজাকি নিজে রিভিউ করেছিলেন, এবং তার রিভিউ করার পরে তিনি অলমোস্ট 80,000 অ্যানিমেশন সেল বা 80,000 ড্রয়িং নিজে করে কারেকশন করেন। দ্যাটস পিওর ডেডিকেশন। মিয়াজাকির একটা বদভ্যাস আছে, সেটা হলো রিটায়ারমেন্ট খেলা করা। তিনি আজ পর্যন্ত মোট 4 বার রিটায়ারমেন্ট নিয়েছেন। 1997 সালে প্রিন্সেস মনোনোকে করার পরে, 2001 সালে দেন স্পিরিটেড অ্যাওয়ের পরে, তারপরে তিনি আবার ফিরে আসেন 2013 সালে দ্য উইন্ড রাইজেসের মাধ্যমে। তারপর তিনি আবার রিটায়ারমেন্ট নেন। 2023 সালে তিনি আবার ফিরে আসেন দ্য বয় অ্যান্ড দ্য হেরন ফিল্ম দিয়ে। তারপরেও তিনি আবার রিটায়ারমেন্ট নেওয়ার কথা বলছিলেন, কিন্তু বিভিন্ন তথ্যানুসারে জানা যায় তিনি এখন আরেকটি ফিল্মের সাথে জড়িত আছেন, অর্থাৎ তার রিটায়ারমেন্ট নেওয়া সত্যিই হচ্ছে না। এটা যেন এপ্রিল ছাড়াই যে কোনো দিন সবাইকে এপ্রিল ফুল বানানো। 2001 সালে স্টুডিও জিবলি তাদের জিবলি মিউজিয়াম প্রতিষ্ঠা করেন। এটি মূলত টোকিওতেই। আপনি জেনে অবাক হবেন যে এই স্টুডিও জিবলি এর আর্কিটেক্ট ছিলেন হায়াও মিয়াজাকি নিজে, যদিও কিনা তার লেখাপড়া পলিটিক্যাল সায়েন্স ও ইকোনমিক্সের উপরে। তার ছেলে গরো মিয়াজাকি, যিনি কিনা একই সাথে স্টুডিও জিবলি এর একজন ডিরেক্টর, তিনি মূলত একজন আর্কিটেক্ট, অথচ তিনি এই মিউজিয়ামটির আর্কিটেক্ট ছিলেন না। বেশ আজব, তাই না? কিন্তু একটা কথা মানতে হবে, হায়াও মিয়াজাকি ইনসেইনলি ট্যালেন্টেড,
আসলে সে মাল্টি ট্যালেন্টেড। যে কোনো সিনেমারই তো একটা স্ক্রিপ্ট অন্তত থাকে, তাই না? ওয়েল, নট ইন কেস অফ স্টুডিও জিবলি ফিল্মস অ্যান্ড স্পেসিফিকলি নট ইন টার্মস অফ হায়াও মিয়াজাকি। মিয়াজাকি মূলত একটি স্টোরি বোর্ডিং করেন এবং তারপরে তিনি প্রোডাকশনে নেমে যান। প্রোডাকশন চলতে চলতেই তিনি সেই সিনেমাটির গল্প উদ্ভাবন করেন। 2013 সালে মুক্তি পাওয়া দ্য উইন্ড রাইজেস সিনেমাটির 4 সেকেন্ডের এই দৃশ্যটি দেখুন। এখানে মোট 96টি ড্রয়িং আছে এবং যা করতে সময় লেগেছিল 15 মাস। জাপানে রক্তের উপরে একটি কুসংস্কার আছে। হ্যাঁ, জাপানের মানুষেরা মনে করে যে একটি মানুষের ব্যক্তিত্ব বা তার পার্সোনালিটি অনেকটা নির্ভর করে তার ব্লাড টাইপের উপরে, এবং এই বিষয়টি হায়াও মিয়াজাকি নিজেও বিশ্বাস করেন, যার জন্য তিনি মূলত স্টুডিও জিবলিতে তার প্রত্যেকটি এমপ্লয়কে আলাদা আলাদা ক্যাটাগরি করে বসান তাদের ব্লাড টাইপ অনুসারে। 2025 সাল, এআই ভার্সেস স্টুডিও জিবলি। শুরুতেই এআই এর পক্ষে কিছু কথা বলি। এআই এর মতে আপনি অনেক কম সময়ে অনেক কম খরচে একটি আর্ট ক্রিয়েট করতে পারছেন বা কিছু ক্ষেত্রে একটি সিনেমা ক্রিয়েট করতে পারছেন। তো সমস্যা কি যদি আপনি এর ব্যবহার করা শুরু করেন? আবার অনেকে এটাও বলতে চান যে জাপানে যারা অ্যানিমে বা অ্যানিমেশনের সাথে যুক্ত তাদের মেন্টাল হেলথ বাকিদের তুলনায় অনেক বেশি খারাপ থাকে, কারণ তারা যে কাজটি অনেক কম সময়ে আপনি এআই দিয়ে করে ফেলতে পারতেন সেই ধরনের বিভিন্ন কাজ তারা অহেতুক অনেক বেশি কষ্ট করে অনেক বেশি সময় নিয়ে করে, যার ফলে তাদের মেন্টাল হেলথ আরও বেশি খারাপ হয়। ওয়েল, এই বিষয়ে বলতে চাই যে আপনি কি জানেন যে স্টুডিও জিবলি তাদের প্রত্যেকটি কাজে হ্যান্ড ড্রন অ্যানিমেশন এর প্রতি এত বেশি গুরুত্ব দেয়? তারা কিন্তু একদম টেকনোলজি ব্যবহার করতে চায় না, বিষয়টা কিন্তু এমন নয়। বরঞ্চ 1997 সালে প্রিন্সেস মনোনোকে ফিল্মটির মাধ্যমে তারা প্রথম সিজিআই ব্যবহার করে। তারপরে 2001 সালে মুক্তি পাওয়া স্পিরিটেড অ্যাওয়ে ফিল্মটিতেও তারা সিজিআই ব্যবহার করেছে। প্রায় 10% কাজ করা হয় ফিল্মটির সিজিআই দিয়ে। এই যেমন ধরুন ফিল্মটির ট্রেনের দৃশ্য, ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ যেই ভূতগুলো দেখানো হয় সেগুলোর কাজও কিন্তু সিজিআই দিয়ে করা। কিন্তু তারা নিজেদের মস্তিষ্কটা অচল করে রাখছে না, তারা পুরোটা এআই এর উপর বা একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে ছেড়ে দিচ্ছে না। তারা নিজের বুদ্ধি খাটিয়ে নিজের ট্যালেন্ট থেকে প্রত্যেকটি কাজ করতে চাচ্ছে। আর তার পাশাপাশি হোয়াট অ্যাবাউট কোয়ালিটি ওভার কোয়ান্টিটি? একবার একটু ভেবে দেখুন তো, গোল্ড, ডায়মন্ড এগুলোর দাম বেশি কেন? কারণ এগুলো রেয়ার, এগুলো আপনি যে কোনো জায়গায় হরহামেশায় হাত বাড়ালেই পাবেন না। একটি শিল্পকর্ম সেরকম হওয়া উচিত আপনি যদি এটার ভ্যালু ক্রিয়েট করতে চান। আজকাল যে কেউ সেকেন্ডের মধ্যে একটি স্টুডিও জিবলি স্টাইলের আর্ট ক্রিয়েট করে ফেলতে পারছে, কেউ কেউ তো জিবলি স্টাইলের ভিডিও বানিয়ে ফেলতে পারছে। এর ফলে কি আসলেও এই জিবলি স্টাইলের এই আর্ট এটার কি আর গুরুত্ব থাকে? এটার দাম কি আর আগের মতো থাকে? পাশাপাশি এটা একদম দিনের আলোয় একটা কপিরাইট ভায়োলেশনও বলে। এমনকি 2016 সালে হায়াও মিয়াজাকি নিজে একটি ইন্টারভিউয়ে বলেছিলেন যে এআই ইজ অ্যান ইনসাল্ট টু লাইফ। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছিলেন যে এআই দ্বারা তৈরি করা যে কোনো প্রকারের শিল্পকর্ম সেই শিল্পের আর্টিস্টের জন্য একটি অপমান। এত কিছুর পরেও আপনি কার পক্ষে থাকবেন, এআই নাকি স্টুডিও জিবলি? কমেন্টে অবশ্যই জানাবেন। পাশাপাশি আপনারা যদি স্টুডিও জিবলির কোনো সিনেমার রিভিউ চান সেটাও আমাকে জানাতে পারেন। অ্যান্ড আনটিল নেক্সট টাইম, দিস ইজ ইয়োর হোস্ট সাকিব হোসেন, সাইনিং অফ।